1971 সালে যখন আমাদের দেশ ভৌগোলিক স্বাধীনতা লাভ করে তখন আমার বয়স ছিল 8 বছর। আমি তখন মোটামুটি সবকিছুই বুঝতে পারি এবং আমার মনে আছে সেই দৃশ্যটা, যে মানুষ কিভাবে উল্লসিত হয়ে রাস্তায় নেমে এসেছিল, স্বাধীনতার আনন্দে যে উল্লাস প্রকাশ করেছিল সেটি আমার চোখে এখনো ভাসে। এরপর 90-এর দশকে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছিল, এরশাদ বিরোধী আন্দোলন চলছিল, আমি তখন সাংবাদিকতা করি এবং সঙ্গত কারণেই আমি সেই আন্দোলনের সাথেই সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। খবর সংগ্রহ থেকে শুরু করে প্রত্যক্ষভাবে আমি সেই আন্দোলন দেখেছি এবং এরশাদের পতন দেখেছি। এরশাদের পতনের পরে মানুষের যে উল্লাস সেটাও দেখেছি। সর্বশেষ বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীনভাবে আজকে যে গণঅভ্যুত্থান হয়ে গেল, 24-এর গণঅভ্যুত্থান, সেটি আমি সক্রিয়ভাবে এটিতে অংশগ্রহণ করার সুযোগ আমার হয়নি, যেহেতু এটি ছাত্রদের আন্দোলন ছিল মূলত প্রথম দিকে, কিন্তু আমার সমর্থন সবসময় ছিল, আমি অনলাইনে অ্যাক্টিভ থেকেছি বিভিন্নভাবে। যাই হোক, আজকে যখন স্বৈরাচারী শেখ হাসিনার পতন হলো তখন আমি আমার শহর খুলনায় রাস্তায় মানুষের উল্লাস দেখার জন্য বের হয়েছিলাম। প্রচুর মানুষ রাস্তায় উল্লাস করছিল, আনন্দ করছিল। মহিলা, পুরুষ, বাচ্চারা বাংলাদেশের পতাকা নিয়ে এমনভাবে রাস্তায় বেরিয়ে এসেছিল যে মনে হচ্ছিল যে তারা যেন প্রাণ ভরে শ্বাস নিচ্ছে, সবাই যেন জেলখানায় বন্দী ছিল। আসলেও তাই, একরকম সেভাবেই আমরা গত 15-16টি বছর, 17টি বছর সেভাবে আমরা কাটিয়েছি। আমরা জানি কিভাবে রাতের ভোট করে, কিভাবে ভোট চুরি করে এই সরকার গত 17 বছর এই দেশে স্বৈর শাসন চালিয়েছে। মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না, দেশের নৈরাজ্য, অরাজকতা, লুটপাট সবকিছু সমানভাবে চলেছে। মানুষ মুখ বুজে সেটি সহ্য করে গেছে, কিছু বলতে পারেনি। আওয়ামী লীগের যে অত্যাচার সেটি মানুষ সহ্য করেছে, কারণ সহ্য না করে উপায় ছিল না। তথাকথিত ছাত্রলীগের যে পৈশাচিক নির্যাতন, বর্বরতা, সেগুলো মানুষ মেনে নিয়েছে। আজকে তার বহিঃপ্রকাশ মানুষ ঘটিয়েছে। গত 53 বছরে আমাদের এই স্বাধীন দেশে কখনোই খুব স্থিতিশীল রাজনীতি ছিল না। সমসাময়িক সময়ে অর্থাৎ 50 বছর বা 53 বছর বয়সে অন্যান্য দেশের দিকে যদি আমরা তাকাই, যারা আমাদের সমসাময়িক সময় স্বাধীন হয়েছিল, ভিয়েতনাম, দুবাই, তারা আজকে কোথায় আর আমরা আজকে কোথায়? এর একটাই কারণ, দেশে এই 53 বছরে কখনোই আসলে সুশাসন ছিল না। অপরাজনীতি, দুঃশাসনের কারণে আমরা এতটা পিছিয়ে আছি। এখন প্রশ্ন হলো যে এই যে স্বৈরাচারী সরকারের পতন হলো, এরপর আমরা কি আমাদের সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র, আমাদের যে প্রত্যাশা, আমাদের যে মৌলিক অধিকারের নিশ্চয়তা, সেগুলো কি আমরা ফিরে পাবো কিনা? আজকে আমি যেমন খুশি হয়েছি মানুষের উল্লাস দেখে, একইভাবে আমি খুব ব্যথিত এবং লজ্জিত হয়েছি স্বচক্ষে কিছু দেখে এবং ভিডিওতে বিভিন্ন ফেসবুক বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে কিছু ছবি দেখে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বঙ্গভবন থেকে কিভাবে সমস্ত জিনিস, মাছ থেকে শুরু করে হাঁস, মুরগি, ফার্নিচার, সোফা, টেলিভিশন, ফ্রিজ সবকিছু মানুষ চুরি করে নিয়ে যাচ্ছে। এটি আসলে কি? আমাদের চরিত্রের বহিঃপ্রকাশ। আমাদের লক্ষ্য ছিল শেখ হাসিনার পতন, আমাদের লক্ষ্য ছিল না তো গণভবন লুট করা। গণভবনের প্রতিটি সম্পদ রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ। সেটি একজন মানুষ ভোগ করবে কেন? একটা ফ্রিজ একজন নিয়ে গেল, সে ভোগ করছে। এটি তো জনগণের সম্পদ, জনগণের টাকায় কেনা। নতুন যে প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের পরবর্তীতে, তিনি এই গণভবনে বাস করবেন। তার বাস করার জন্য এই সমস্ত জিনিসপত্র আবার কিনতে হবে, সেই টাকা জনগণের পকেট থেকে যাবে। এই বোধটুকু আমাদের আজও জন্মায়নি। সুতরাং জাতি হিসেবে আমরা আসলে এখনো সভ্য হয়ে উঠতে পারিনি। আর একটি কথা প্রচলিত আছে যে যেমন জাতি তার তেমন শাসক থাকে। ঠিক একই কারণে আমাদের ঘাড়ে এই কারণেই দুঃশাসন চেপে বসে বারবার, কারণ আমরা জাতি হিসেবে এখনো সভ্য হয়ে উঠতে পারিনি। উল্লাস প্রকাশ করা এক জিনিস, আর চুরি করা, সম্পদ বিনষ্ট করা, হিংসাত্মক আচরণ করা, প্রতিশোধমূলক আচরণ করা, এগুলো আরেক জিনিস। ছাত্রদের আন্দোলনের উদ্দেশ্য ছিল বৈষম্য দূরী করা। লুটপাট করার কথা তারা তো কোথাও বলেনি যে আপনারা সব লুটপাট করে নিয়ে আসেন। আমরা কার সম্পদ লুট করছি? আমাদেরই সম্পদ। যাই হোক, আমি মনে করি যে আজকে কোথাও কোনো প্রশাসনিক কোনো ব্যবস্থা লক্ষ্য করা যায়নি, কোথাও কোনো পুলিশ লক্ষ্য করা যায়নি, কোথাও কোনো সেনাবাহিনী লক্ষ্য করা যায়নি। এক কথায় দেশে কোনো আইন শৃঙ্খলা নাই। এটি যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা দরকার। আমি অবাক হয়ে গেছি যে আমাদের খুলনা শহরে শেখ পরিবারের একটি বাড়ি ছিল, সেটি ভেঙে চুরে তো সবকিছু সবাই নিয়ে গেছে। জানলার গ্রিল থেকে শুরু করে গেট, লোহার তৈরি জিনিসপত্র যা ছিল, অর্থাৎ এক কথায় দেয়ালের ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে। সেটি হয়তো বুঝলাম তারা ক্ষোভের কারণে নিয়ে গেছে, কারণ ওই বাড়ি সম্পর্কে অনেক অপপ্রচার ছিল অথবা প্রচার ছিল। সে বাড়িতে সবকিছু, সেখান থেকে কলকাঠি নাড়া হতো, মানুষের একটা ক্ষোভ আছে, থাকতেই পারে। একটা পেট্রোল পাম্প যেটার মালিক ছিল
ওই বাড়ির একজন সদস্য। সেই পেট্রোল পাম্পটি ভাঙচুর করা হয়েছে এবং মজার ব্যাপার যে সেখানে পেট্রোল উত্তোলনের জন্য যে মেশিনটি থাকে, 3টা মেশিন থাকে, একটা ডিজেল, একটা পেট্রোল, একটা অকটেনের, সেগুলো খুলে নিয়ে চলে গেছে। এগুলো কি সাধারণ মানুষের কোনো কাজে লাগবে? এখন প্রশ্নটা হলো যে হ্যাঁ, আপনার ক্ষোভ আছে, প্রচণ্ড পরিমাণে ক্ষোভ আছে, আপনার রাগ আছে, কিন্তু এই সম্পদ ধ্বংস করে বা একজন ব্যক্তি এটি চুরি করে নিয়ে গেলে কি সেই ক্ষোভটা প্রশমিত হবে? ক্ষোভটা তো অনেকের, কিন্তু সম্পদটা তো নিয়ে যাচ্ছে একজন মানুষ বা 2জন মানুষ, 5জন মানুষ, 10জন মানুষ। এটি আমার মনে হয় যে আমাদের একটি মারাত্মক ভুল হয়ে গেছে। এই সময় সরকার, এখন এই মুহূর্তে কোনো সরকার তো দেশে নাই, বাট এটির একটি এই ধরনের ঘটনা যে ঘটতে পারে সেইটা মাথায় রেখেই যারা এই পেছনে ছিলেন, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছিলেন, তাদের একটা পরিকল্পনা গ্রহণ করা উচিত ছিল। একজন স্বৈর শাসকের কি পরিণতি হতে পারে সেটা আমরা দুবার দেখলাম। এরশাদের ক্ষেত্রে দেখলাম, এরশাদ তবুও যা হোক দেশে ছিল, দেশের মাটিতেই মারা গেছে, যদিও যথেষ্ট অপদস্থ হতে হয়েছে, তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। তারপর সে দেশেই ছিল, মোটামুটি রাজনীতি করেছে, সংসদে গেছে। কিন্তু শেখ হাসিনার দেশে থাকারও সৌভাগ্য হয়নি, তাকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। সুতরাং এ থেকে আমি আশা করব যে আগামী রাজনীতিতে যারা আসবেন বা যারা দেশ পরিচালনা করবেন তাদের কিছু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। যদিও দুর্ভাগ্যজনকভাবে আমরা ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেই না, কারণ এই ধরনের ঘটনা ইতিহাসে বহুবার ঘটেছে। কিছুদিন আগেই শ্রীলঙ্কায় ঘটেছে, সেই ঘটনা থেকেও কিন্তু আমাদের সরকার কোনো শিক্ষা নেয়নি, বরং তারা খুব কনফিডেন্ট ছিল যে বাংলাদেশে শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটতে দেয়া হবে না। এরকম একটা কনফিডেন্স তারা বারবার তাদের বক্তব্যে বলার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখলাম যে ঠিক একইভাবে শ্রীলঙ্কার ঘটনারই পুনরাবৃত্তি হলো। গণভবনে মানুষ ঢুকে গেল এবং শেখ হাসিনার বিছানায় ঘুমিয়ে একজন ভিডিও করলেন, পুকুরে মাছ ধরলেন এবং গণভবনের যে রান্না করা খাবার দাবার সেগুলো খেলেন। এখন প্রশ্ন হলো যে যারা দলান্ধ বা অন্ধভাবে একটি দলের ভক্ত হয়ে লেজুর ভিত্তির রাজনীতি করেন, তাদের কিছু জিনিস শিক্ষা নেওয়া দরকার আছে। কারণ দেখেন, শেখ হাসিনা পালিয়ে গেছে নিরাপদে এবং সে যেখানেই থাকুক ভালো থাকবে, নিরাপত্তার সাথেই থাকবে, নিশ্চিন্তে থাকবে, খুব বেশি একটা সমস্যা হয়তো হবে না। ক্ষমতাটা থাকবে না শুধু, বাকি সবকিছুই তার বিলাসী জীবন ঠিকঠাক থাকবে। কিন্তু যে সমস্ত নেতাকর্মীরা দেশে রয়ে গেলেন, যাদের বাড়িতে এখন হামলা চালানো হচ্ছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে, তারা কি করলেন? তারা তো যেতে পারলেন না। এখন মানুষের যে ক্ষোভ ছিল এতদিন, কারণ তারা এতদিন যে অত্যাচার করেছিল মানুষের উপরে, মানুষ তার প্রতিশোধ নিচ্ছে এবং এটি হওয়া খুবই স্বাভাবিক একটি ব্যাপার ছিল এবং তাই ঘটেছে। সুতরাং আমি আশা করি যে আগামীতে যারা, নিশ্চয়ই কোনো একটি রাজনৈতিক দল আবার দেশ পরিচালনা করবেন এবং সেই দলের কিছু ভক্ত অনুরক্ত নিশ্চয়ই তৈরি হবে। একসময় ছাত্র দল প্রতাপ খাটিয়েছিল, তারও আগে এরশাদের যে ছাত্র সংগঠন ছিল তারা প্রভাব খাটিয়েছিল, তারপর ছাত্রদল খাটিয়েছিল, তারপরে ছাত্রলীগের তাণ্ডব আমরা দেখেছি, যুবলীগের তাণ্ডব আমরা দেখেছি, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ওলামা লীগ, সবার তাণ্ডব আমরা দেখেছি। সুতরাং পরবর্তীতে যারা রাজনীতিতে আসবেন বা যে রাজনৈতিক দল দেশ পরিচালনা করবেন, নিশ্চয়ই তাদেরও এই ধরনের অঙ্গ সংগঠন থাকবে। কিন্তু তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে সেই সরকার যদি আবার কোনো ভুল করে তাহলে হয়তো এরকম পরিণতি হবে এবং তারা ঠিকই পালিয়ে চলে যাবে। আপনারা যারা দেশে তাদের লেজুর বৃত্তি করতেন তারাই বিপদে পড়ে যাবেন। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এখন আজকে দেখলাম যে এই আন্দোলনের সমস্ত কৃতিত্ব এককভাবে যদি দিতে হয় তাহলে সেটি দিতে হবে ছাত্রদেরকেই, কারণ তারা সরকার পতনের আন্দোলন কিন্তু শুরু করেনি, তারা তাদের কিছু দাবি দাওয়া নিয়ে কথা শুরু করেছিল, সেখান থেকে সেটি ক্রমাগত গড়াতে এবং সরকারের উস্কানির কারণে সেটি এক দফায় পরিণত হয়েছে এবং সেটি সফল হয়েছে। পুরো কৃতিত্বটাই কিন্তু ছাত্রদের, তারা সাধারণ মানুষকে সংগঠিত করতে পেরেছে। কিন্তু আজকে আমরা দেখলাম যে বিরোধী রাজনৈতিক দলগুলো যারা এতদিন আওয়ামী লীগ দ্বারা নিগৃহীত হয়েছিল, তারা তাদের সাফল্য হিসেবে এটিকে চিহ্নিত করার চেষ্টা করছেন। এখানে আসলে দলের কোনো ভূমিকা নাই, তারা পরোক্ষভাবে হয়তো যুক্ত হয়েছিল, যেটি ছাত্ররা এক্সপেক্ট করে নাই বা তাদেরকে আহ্বানও জানায় নাই। কারণ তারা যদি কিছু করতে পারত তাহলে গত 17 বছর মানুষকে জেলখানার মধ্যে থাকতে হতো না। সুতরাং তারা কোনো কিছু করতে পারেনি, এটি প্রমাণিত, এবং এটা অ্যাবসলিউটলি ছাত্ররাই করেছে। বরং আমি বলবো যে যারা এখন রাজনীতিতে আছেন বা আগামীতে রাজনীতি করবেন, হয়তো কোনো নতুন রাজনৈতিক দল তৈরি হবে বা আরও দল তৈরি হবে বা এক্সিস্টিং যে দল আছে তারা থাকবে,
তাদের এই যে ছাত্রদের যে আন্দোলন, এখান থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। দেখেন, এই ছাত্রদেরকে সরকার, এই ছাত্ররা খুবই ম্যাচিউর, তারা যে খুবই পলিটিক্যাল নলেজ তাদের আছে বা খুব এক্সপেরিয়েন্সড এরকম বলা যাবে না, তারা খুবই ইনোসেন্ট, তাদের চেহারা, তাদের সবকিছু দেখলে, কিন্তু তারা ট্যালেন্ট। তাদেরকে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে যে এখান থেকে কিভাবে বিরত রাখা যায়, নানা রকম প্রলোভন দিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করেছে, তাদেরকে ডিবি অফিসে নিয়ে গেছে, সেখানে তাদেরকে অত্যাচার করেছে, সেখানে তাদের কাছ থেকে সই-স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে, তাদেরকে দিয়ে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে, তাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে। কিন্তু তাদের লিডারশিপ দেখেন, যে তারা যখন কেউ জেলে গেছে, কেউ আবার একজন লিডার হয়ে দাঁড়িয়েছে, এবং যে যখন লিডার হয়েছে তার একক নেতৃত্বে কিন্তু সবাই আস্থা রেখেছে, আবার যখন তারা ফিরে এসছে তাদের কাছে আবার লিডারশিপ ফিরিয়ে দিয়েছে। এটি হচ্ছে লিডারশিপ। কিন্তু আমরা দেখি যে আমাদের দেশে যে রাজনৈতিক দল থাকে, সেখানে নানা রকম দল উপদল থাকে, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে অমুক ভাইয়ের একটা গ্রুপ, তমুক ভাইয়ের একটা গ্রুপ। কিন্তু দেখেন, এই ছেলেপেলেগুলো এই যে 12-15 দিন ধরে যে রাজপথে আন্দোলন করলো, সরকার তার গোয়েন্দা সংস্থা দিয়ে যথেষ্ট চেষ্টা করেছে এই তাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার জন্য, কিন্তু ভাঙন সৃষ্টি করতে পারেনি। এই যে অপরিপক্ক ছেলেরা যে ম্যাচিউরিটি দেখিয়েছে, আমার মনে হয় যে এ থেকে রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। এবং আমি আশা করি যে ছাত্ররা তাদের যে কার্যক্রম, তাদের যে আন্দোলন, তারা এখানেই থামিয়ে দিবে না। হয়তো সরকার পরিচালনায় তারা থাকবে না, কিন্তু তাদের সজাগ থাকতে হবে যেন তাদের আন্দোলনের এই সুফল কেউ জোর করে ছিনিয়ে না নেয়, বা সেখানে আবার কোনো কালিমা না লেপে দেয়। আর পরবর্তীতে যারা রাজনীতিতে আসবেন, তাদের জন্য আমার বক্তব্য হলো যে দেখেন, আওয়ামী লীগ গত 16 বছর ধরে সমস্ত পাঠ্যক্রমে ইতিহাস পাল্টে দিয়েছে। সেখানে বঙ্গবন্ধু ছাড়া আর কারো নাম নেই, আর কারো কোনো অবদানকে স্বীকৃতি দেওয়া হয়নি। সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানিয়ে ভরে ফেলেছে। আজকে সেই ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হচ্ছে। আওয়ামী লীগ আইন করেছিল যে বঙ্গবন্ধু বা জাতির জনককে যদি অবমাননা করা হয় তাহলে তার বিরাট শাস্তি হবে, এবং সেই অভিযোগে কাউকে অনেক মানুষকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। বঙ্গবন্ধুকে যদি কেউ কটাক্ষ করে কথা বলেছে, তো তাকে সঙ্গে সঙ্গে রাতের মধ্যে তাকে ডিবি তুলে নিয়ে গেছে। বিচারপতি সিনহা সাহেব একটি কথা বলেই তার পদ হারালেন, যে এই দেশ কেউ একা স্বাধীন করেনি। শুধু এই একটি কথার কারণেই প্রধান বিচারপতির মতো পদ থেকে তাকে কি নাটকীয়ভাবে, কি বেজ্জতি করে তাকে দেখেন সরিয়ে দেওয়া হলো। এবং সেই কথাটি আবার আরেকজন মহারথী, ঢাকার মেয়র তাপস সাহেব, যিনি আবার শেখ পরিবারের সদস্য, তিনি জোর গলায় বললেন যে আমরা প্রধান বিচারপতিকেও নামিয়ে দিতে পারি। সেই ঘটনাটিরও কিন্তু কোনো বিচার হলো না। সুতরাং জোর করে সম্মান আদায় করা যায় না, জোর করে আপনি কাউকে দিয়ে সম্মান আদায় করতে পারবেন না। আজকে তার প্রমাণ দেখেন যে বঙ্গবন্ধুর স্ট্যাচুতে গলায় দড়ি বেঁধে আনসার সদস্যরা কিভাবে টেনে নামাচ্ছে। সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছিল এই ভাস্কর্য তৈরির জন্য। আগামীতে যে সরকার ক্ষমতায় আসবেন, রাজনৈতিক সরকারের কথা আমি বলছি না, অন্তর্বর্তীকালীন যে সরকার ক্ষমতায় আসবেন, তার কাছে জাতির অনেক প্রত্যাশা। আমরা মনে করি যে, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ছাত্ররা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছে, সেই সংস্কারের দায়িত্ব হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ অন্তর্বর্তীকালীন সরকার অরাজনৈতিক হবে এবং কোনো ধরনের দল প্রীতি নিশ্চয়ই তাদের থাকবে না, এটি আমরা আশা করি। সুতরাং তারা নিরপেক্ষভাবে রাষ্ট্রের যে দায়িত্ব, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যে দায়িত্ব বা চরিত্র, সেটি তারা বজায় রাখবেন। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবেন, বাক স্বাধীনতা নিশ্চিত করবেন, নিরাপত্তা নিশ্চিত করবেন। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই আন্দোলন করতে গিয়ে, এই যৌক্তিক আন্দোলন করতে গিয়ে যে নিরীহ ছাত্র জনতা এবং শিশুদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে, এটার দ্রুততম সময়ের মধ্যে এবং অগ্রাধিকার ভিত্তিতে এই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে। এবং এটি কোনো প্রচলিত আদালতে না, এটি একটি বিশেষ আদালতের মাধ্যমে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডগুলোকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করে যারা এর সাথে সরাসরিভাবে যুক্ত তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। কারণ এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না যে সরকার সেটি দমন করবে। তারপরও আমি ধরে নিলাম যে সরকার এদেরকে প্রতিপক্ষ ভেবেছে, এবং যে অতি উৎসাহী পুলিশরা অতি উৎসাহিত হয়ে, সরকার যদিও বারবার বলেছে যে আমরা কাউকে গুলি করার অর্ডার দিইনি,
তাহলে পুলিশ কেন গুলি করলো? যে পুলিশ গুলি করেছে, যে পুলিশরা গুলি করেছে, তাদের ছবি, তাদের ঠিকানা সবকিছুই আপনারা ফেসবুকে আছে বা যারা আন্দোলন করেছে তাদের কাছে আছে, আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন। সেটা নিয়ে তাদেরকে চিহ্নিত করে কঠিন শাস্তি দিতে হবে। কারণ রাষ্ট্রের জনগণের টাকায় কেনা অস্ত্র জনগণের উপরে অকারণে ব্যবহার করার জন্য কেনা হয় না। এই অস্ত্রটা রাষ্ট্রের জনগণের টাকায় কেনা, জনগণের ট্যাক্সের টাকায় কেনা। সেই টাকা দিয়ে আপনি ছাদে ঘুরে বেড়ানো একটি ছোট্ট মেয়েকে গুলি করে মেরে ফেলবেন, এটি কোনো সভ্য দেশের আচরণ হতে পারে না। সুতরাং এই হত্যাকাণ্ডগুলোর বিচার অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে হওয়া উচিত, যাতে আগামীতে আর কোনো পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অতি উৎসাহী হয়ে সরকারের তেল মাখার যে অভ্যাস তৈরি হয়েছে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে, সেইটার থেকে যেন বেরিয়ে আসতে পারে। তারা রাষ্ট্রের সার্ভেন্ট, তারা জনগণের সার্ভেন্ট, এটা তাদেরকে শিখিয়ে দিতে হবে। আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার অল্প দিনের জন্য থাকবে নিশ্চয়ই, কিন্তু এই সময়ের মধ্যে এই জায়গাগুলো নিশ্চিত করে যাবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে দলীয়করণ হয়ে গেছে। কারণ আপনারা দেখেন যে আদালতের যে আচরণ আমরা গত 17 বছরে দেখেছি, যে অকারণে কাউকে গ্রেফতার করা এবং সেটিকে রিমান্ডে দেওয়া, জামিন নাকচ করে দেওয়া, এই সব কিছুই ফরমায়েশি কায়দায় হয়েছে। উপর থেকে আদেশ গেছে, সেই অনুযায়ী বিচারক রায় দিয়েছে অধিকাংশ ক্ষেত্রে এবং প্রায় সব ক্ষেত্রেই বলা চলে। সর্বশেষ যে রিট করা হয়েছিল এই কদিন আগে আন্দোলন চলাকালীন সময়, যে সাধারণ জনগণের উপরে যেন গুলি করা না হয়, সেটিও আদালত খারিজ করে দিয়েছে। কারণ আদালতও সেদিন বুঝতে পারেনি আসলে যে এই ঘটনাটি এত দূর পর্যন্ত চলে আসবে। সুতরাং বিচারক যারা আছেন তাদের নিরপেক্ষ থাকার কথা, তারা নিরপেক্ষ নন। সুতরাং এই সরকারের দায়িত্ব হবে বিচার বিভাগকে নিরপেক্ষ করা এবং একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করা। কারণ মানুষের শেষ ভরসার জায়গা হচ্ছে আদালত। মানুষ সেখানে যায় ন্যায় বিচার পাওয়ার জন্য, সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের দায়িত্বে যারা থাকেন, মন্ত্রী আমলা থেকে শুরু করে, তারা শপথ নেন জনগণের স্বার্থ রক্ষার জন্য, নিরপেক্ষতা বজায় রাখার জন্য, রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কোনো কাজ না করার জন্য। কিন্তু আমরা গত 17 বছর দেখেছি যে রাষ্ট্রের প্রতিটি কর্মচারী, পুলিশ, প্রশাসন, জেলা প্রশাসক থেকে শুরু করে ইউনো পর্যন্ত সবাই যেন দলীয় কর্মী হয়ে গেছে। তারা দলীয় কর্মীদের মতো আচরণ করেছে। তারা বিভিন্ন সভা সমাবেশে প্রধানমন্ত্রীর প্রশংসা ছাড়া আর কোনো কাজ তাদের ছিল না। তাদের সমস্ত কাজের বক্তৃতা শুরু হতো শেখ হাসিনা দিয়ে, আর শেষ হতো বঙ্গবন্ধু দিয়ে। তারা যে রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী, সেটি বোঝার কোনো সুযোগ ছিল না। মনে হচ্ছিল যে তারা শেখ হাসিনার প্রাইভেট কর্মচারী। সুতরাং এই আচরণগুলো বদলাতে হবে। এই তৈলমর্দন যে প্র্যাকটিস, আমাদের তৈলমর্দন যে অভ্যাস আমাদের মধ্যে গড়ে উঠেছে, আমাদের প্রশাসনের মধ্যে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা একটা সুযোগ। আমি মনে করি যে 50 বছর পরে হলেও আমরা রাষ্ট্র সংস্কারের একটা সুযোগ পেয়েছি। আমরা যেন একটা সভ্য রাষ্ট্র হিসেবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আগামীতে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। গত কদিনে আমাদের রাষ্ট্রের, আমাদের দেশের যথেষ্ট ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একটি স্বৈরতান্ত্রিক দেশ, একটি বিশৃঙ্খলাপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। আমাদের ঢাকা শহর বসবাসের অযোগ্য শহর হিসেবে চিহ্নিত হয়েছে। সুতরাং আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে, কারণ তারা যেহেতু দীর্ঘদিন থাকবেন না, সুতরাং তাদের দীর্ঘমেয়াদী প্রকল্প নেওয়ার কোনো সুযোগ নাই। রাস্তাঘাট, ব্রিজ, এগুলো অনেক হয়েছে, এগুলো আর কিছুদিন পরে হলেও চলবে। আগে আমার মনে হয় যে মানুষের মৌলিক অধিকারের জায়গাগুলো নিশ্চিত করা দরকার। আগে মানুষ, তারপরে রাষ্ট্র, তারপরে অবকাঠামো। সুতরাং স্বৈরাচারী সরকাররা সবসময় চেষ্টা করে যে অবকাঠামোগত উন্নয়ন দেখিয়ে মানুষকে ভুলিয়ে রাখা। মানুষকে দেখানো হবে, দেখো তোমাকে আমি কত সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছি। তার পেটে ভাত নেই, তার কথা বলার সুযোগ নেই, অথচ তাকে রাস্তা বানিয়ে দিয়েছে। ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে রাত্রেবেলায় পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে। তো আমার রাস্তা আগে না আমার কথা বলার অধিকার আগে? আমি মনে করি মানুষ হিসেবে আমার স্বাধীনভাবে বেঁচে থাকা, কথা বলা, রাস্তায় চলাফেরা করা, সভা সমাবেশ করা, এই মৌলিক অধিকারগুলো আগে আমাকে নিশ্চিত করতে হবে। তারপরে হচ্ছে আমার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, মেট্রো রেল বলেন আর আন্ডারপাস বলেন,
এগুলো ইম্যাটেরিয়াল। আমার মৌলিক চাহিদাটা আগে পূরণ করতে হবে। আমি আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তত যতদিন তারা থাকবেন, কারণ আমাদের দেশে সাধারণ মানুষের রাজনৈতিক দল, যদিও সবাই রাজনৈতিক পরিচয় বহন করে একটা না একটা, এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা সুবিধাভোগী এবং সুবিধা নেওয়ার জন্যই তারা রাজনৈতিক পরিচয় বহন করে বা রাজনীতির সাথে যুক্ত হয়, তারপর অধিকাংশ মানুষ কিন্তু অরাজনৈতিক সরকার পছন্দ করে। এটা আমরা 111-এ দেখেছি যে সবাই স্বাগত জানিয়েছে। এবারেও দেখেন সবাই কিন্তু বলেছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। তার মানে সাধারণ মানুষ কিন্তু তথাকথিত যে রাজনীতি, দলীয় রাজনীতি, অধিকাংশ মানুষ কিন্তু এটি পছন্দ করে না। একমাত্র দলের সরাসরি বেনিফিশিয়ারি ছাড়া, যারা দলের আনুগত্য করে বিভিন্ন রকম ফায়দা লুটেছেন, তারা ছাড়া সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা নিজের যোগ্যতা বলে কিছু করে খায়, জয় বাংলা স্লোগান দিয়ে বা অন্য কোনো স্লোগান দিয়ে যারা খায় না, তারা সবসময় চায় যে একটি অরাজনৈতিক নিরপেক্ষ সরকার থাকে। কিন্তু সেটি তো বাস্তব না, হয় না। অরাজনৈতিক সরকার তো থাকা সম্ভব না দীর্ঘদিন আমাদের সংবিধান অনুযায়ী। সেই কারণে যতদিন এই অরাজনৈতিক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, আমি আশা করব যে তাদের এমন একটি স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়ে যাওয়া, যাতে আগামীতে কোনো রাজনৈতিক সরকার এসে আবার যেন এই একইভাবে বেনজির তৈরি হওয়ার সুযোগ না হয়, মতিউর রহমান তৈরি হওয়ার সুযোগ না হয়। আমাদের প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেলেন, তিনি সগৌরবে বলেছিলেন যে আমার বাড়ির কাজ করে যে লোকটা, আমার বাড়ির পিয়ন, সে 400 কোটি টাকার মালিক। সুতরাং আগামীতে যিনি প্রধানমন্ত্রী হবেন, তার বাড়ির পিয়ন যেন 400 কোটি টাকার মালিক না হতে পারে, অথবা শুধু দলীয় লেজুর ভিত্তি করেই একটা মানুষ যেন রাষ্ট্রের সম্পদ চুরি করে এভাবে বিদেশে দেশে যেন সম্পদের পাহাড় করতে না পারে, এবং যারা ইতিমধ্যে গড়েছেন সেগুলোকে আবার রাষ্ট্রের কাছে ফিরিয়ে দেওয়া। জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। আমি লজ্জিত, দুঃখিত এবং ব্যথিত আজকে কিছু মানুষের আচরণে, যারা দেখলাম যে স্রেফ ব্যক্তিগত প্রতিহিংসার কারণে তার প্রতিপক্ষের বাড়ি থেকে মাল জিনিস চুরি করে নিয়ে যাচ্ছেন। স্বাধীনতার নামে যারা অন্যের বাড়ি ভাঙচুর করে তার ঘরের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছেন, এটি কোনো বিজয় উল্লাস হতে পারে না। এটি চুরি, চুরি, চুরি। গণভবন থেকে যেভাবে মানুষ জিনিসপত্র নিয়ে গেছে, এটি খুবই লজ্জার একটি ব্যাপার। সারা পৃথিবী দেখেছে, এটি লজ্জার ব্যাপার। এটা তো ব্যক্তিগত শেখ হাসিনার কোনো সম্পদ না, রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ। তারা গণভবনের মধ্যে ঢুকেছে, ঠিক আছে, কিন্তু তারা ঘুরে ফিরে দেখে আসতে পারত। আমি নিশ্চিত যে কোনো সভ্য দেশে এরকম হলে তারা হয়তো বড়জোর ওখানে যে একটু ঘুরে ফিরে দেখে চলে আসতো। গণভবনের মধ্যে তো আর ঢোকার সুযোগ হয় না সবার, তারা ঘুরে ফিরে দেখে চলে আসতো। কিন্তু তারা কি করলো? তারা ঘটিবাটি পর্যন্ত সেখান থেকে চুরি করে নিয়ে আসতো এবং প্রকাশ্যে সবার সামনে দিয়ে সেগুলো নিয়ে চলে গেল। আমাদের দেশে এত এত গোয়েন্দা সংস্থা, যাদের মানে অস্থির হয়ে যায় যখন একটা মানুষ ফেসবুকে পোস্ট দেয়, ওই কয়রার একটা গ্রামে বসে তাকে রাতের মধ্যেই আইডেন্টিফাই করে গোয়েন্দা সংস্থা তাকে তুলে নিয়ে আসে। কিন্তু দেশে এত ভাঙচুর হয়, এত জ্বালাও পোড়াও হয়, এত কিছু হয়, এগুলো সম্পর্কে গোয়েন্দাদের কাছে কোনো তথ্য থাকে না। দুর্ভাগ্য। এটি হয়তো গোয়েন্দাদের অপেশাদারিত্ব, অদক্ষতা, অথবা তারা ইচ্ছাকৃতভাবে এগুলোর প্রতি কোনো আগ্রহ তাদের নেই, কারণ তারা সবসময় সরকারের চাটুকারিতা করে গেছে। সবসময় আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সবসময় সরকারের চাটুকারিতাই করে গেছেন। তারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নেন, অথবা দলীয় আনুগত্যের কারণে চাকরি নেন, এবং চাকরি নেই তারা শুধুমাত্র এই টাকা ইনকাম করার জন্য, সেটা যেভাবেই হোক না কেন। আমি আশা করব যে এই ছাত্ররা যারা এই আন্দোলনের সাথে যুক্ত, তারা তাদের আন্দোলনকে এখানে থামিয়ে দিবেন না। হ্যাঁ, হয়তো মাঠের আন্দোলনটা থেমে যাবে, কিন্তু তারা যেভাবে সংগঠিত করতে পেরেছে লোকজনদেরকে, এই সংগঠিত করার যে দক্ষতা তাদের আছে, সেটিকে কাজে লাগিয়ে তারা আগামীতেও সতর্কভাবে এই রাষ্ট্রের দিকে নজর রাখবে, কারণ তারা অনেক কিছু পারে, সেটি প্রমাণ করেছে। সুতরাং তারা যদি এই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখতে চায়, এই রাষ্ট্রকে সুন্দর করতে চায়, কারণ তরুণ প্রজন্মই পারে একমাত্র একটা রাষ্ট্রকে সুন্দর করতে, এবং সেটি প্রমাণিত সত্য। সুতরাং তাদের উচিত হবে যে আগামীতেও তাদের এই তদারকি, তাদের এই নজরদারি, এটি অব্যাহত রাখা, যাতে আবার 16 বছর পরে আমাদেরকে আন্দোলন করতে না হয়। সে করেই যেন আমরা দুর্নীতিকে উৎপাটন করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবে। নতুন দিনে, নতুন দেশে,
নতুন স্বাধীনতা আমরা যেন ভালোভাবে উপভোগ করতে পারি এবং অতীতের যে কালিমা সেগুলো যেন আমাদেরকে আবার আবৃত করে না ফেলে, সেদিকে আমরা সবাই সতর্ক থাকব। আমাদের নিজের অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। ধন্যবাদ।